মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে সব ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানিয়ে আজকের এই ভূগোল আলোচনা শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। অবশ্যই ভালো থাকতে হবে আর খুব ভালো করে পড়াশোনা করবে। আজকে আমরা ক্লাস 10-এর ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় থেকে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে এখন আলোচনা করব। ছাত্রছাত্রীরা, তোমরা মনোযোগ ও ধৈর্য সহ এই আলোচনা শোনো, তোমাদের অনেক সুবিধা হবে। আমরা আজকে আলোচনা শুরু করছি ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কথা বললেই বলতে হয় যে পরিবহন যোগাযোগের যেটা অত্যন্ত প্রয়োজন সেটা হলো মানুষ তার নিজস্ব প্রয়োজনে, কাজকর্মের জন্যে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করে, এবং শুধু মানুষ নয়, বিভিন্ন দ্রব্য সামগ্রী এক জায়গা থেকে আরেক জায়গায় আমদানি রপ্তানি করার জন্যেও কিন্তু প্রয়োজন হয় পরিবহন। তো এটাই হলো পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয়তা। তো এবার পরিবহনের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে বলতে হয় পরিবহনের গুরুত্ব বেশ কয়েকটি রয়েছে। 1 নম্বর কৃষির সম্প্রসারণ, 2 নম্বর শিল্পের সম্প্রসারণ, 3 নম্বর বাণিজ্য সম্প্রসারণ, 4 নম্বর প্রাকৃতিক সম্পদ আহরণ, 5 কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি, 6 আপৎকালীন অবস্থায় ভূমিকা। তো কৃষির সম্প্রসারণ বলতে গেলে বলতে হয় পরিবহনের উন্নতি হলে কি হয়, কৃষকরা যে চাষ করেন তাদের কাছে উন্নত বীজ, সার, কীটনাশক, যন্ত্রপাতি ইত্যাদি ঠিক মতন সময় মতন পৌঁছয়। এর ফলে কি হয়, উৎপাদনও বাড়ে এবং বাজারমুখীও ঠিক মতন হয়, এবং এর থেকে কৃষির উন্নতি হয়। 2 নম্বর যেটা আছে শিল্পের সম্প্রসারণ। পরিবহন ব্যবস্থা যদি উন্নত হয় এবং খুব দ্রুত পরিবহন ব্যবস্থার মাধ্যমে যদি সময় মতন শিল্পের অত্যাবশ্যকীয় উপাদানসমূহ পৌঁছে দেওয়া যায়, তাহলে কিন্তু শিল্পেরও উন্নতি হয় এবং শিল্পজাত দ্রব্য অর্থাৎ শিল্পে যে সমস্ত পণ্যদ্রব্য উৎপন্ন হয় সেগুলিও কিন্তু দেশের বিভিন্ন স্থানে ঠিক মতন রপ্তানিও করা যায়। আর কি হয়, বড় বড় রোড, রেল জংশন এর পাশেই কিন্তু গড়ে ওঠে শিল্প। তাহলে কি হয়, পরিবহনের অর্থাৎ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও শিল্পে উৎপন্ন বিভিন্ন দ্রব্য রপ্তানিতে সুবিধা হয়। শিল্পের সম্প্রসারণ বলতে এটাই বোঝায়। 3 নম্বর হলো বাণিজ্য সম্প্রসারণ। বাণিজ্য সম্প্রসারণ হলো যদি উন্নত পরিবহন ব্যবস্থা থাকে তাহলে বাণিজ্যের প্রসার ঠিক মতন ঘটে, দেশীয় বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্যেরও প্রসার ঘটে। তারপর বন্দর বহির্বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিভিন্ন বন্দরের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যাওয়া আসা করা যায়, বিদেশেও আমদানি রপ্তানি বিদেশ থেকে করতেও সুবিধা হয়। তো বন্দরও বহির্বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে বাণিজ্য সম্প্রসারণ সম্পর্কে আমরা জেনে নিলাম। 4 নম্বর হলো প্রাকৃতিক সম্পদ আহরণ। এই যে পরিবহনের মধ্যে আসছে রেলপথ, সড়কপথ, বন্দর ইত্যাদি ব্যবস্থা। তো এই পরিবহনের মাধ্যমগুলো প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তো বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আহরণের জন্যেও কিন্তু পরিবহনের বিভিন্ন মাধ্যমের সহায়তা অত্যন্ত প্রয়োজন। তাহলে প্রাকৃতিক সম্পদ আহরণ সম্পর্কে আশা করি বুঝতে পেরেছ। এরপরে যে পয়েন্টটি রয়েছে পরিবহনের গুরুত্ব হিসাবে, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধি। পরিবহন ব্যবস্থার যদি উন্নতি হয় তাহলে কলকারখানা, বাণিজ্য কেন্দ্র এগুলো গড়ে উঠবে। আর কলকারখানা, বাণিজ্য কেন্দ্র যদি গড়ে ওঠে তাহলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, মানুষ কাজ করবে এবং কাজ করে সে তার পারিশ্রমিক সে উপার্জন করতে সক্ষম হবে, ফলে জাতীয় আয় বাড়বে, দেশের উন্নতি হবে। তো কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধি সম্পর্কে তোমরা বুঝতে পারলে। পরিবহনের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো আপৎকালীন ব্যবস্থায় ভূমিকা। বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা ঘটে, তো সেই কিংবা ধরো কোনো যুদ্ধ পরিস্থিতিতে
যে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্যে বা উদ্ধার কাজ খুব তাড়াতাড়ি করবার জন্যে পরিবহন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এটিও পরিবহনের একটি প্রয়োজনীয়তা ও ভূমিকা। তাহলে আমরা পরিবহনের গুরুত্ব সম্পর্কে একে একে আলোচনাগুলো করে নিলাম। তো ছাত্রছাত্রীরা, পরিবহনের গুরুত্ব যদি তোমাদের পরীক্ষায় আসে, তোমরা এই 6টি পয়েন্ট লিখে এবং তাদের সম্পর্কে ব্যাখ্যা করে, অর্থাৎ এইভাবে একটু আলোচনা করে তোমরা লিখবে, ঠিক আছে? এরপর আমরা চলে আসছি রেলপথ। রেলপথ হলো দ্রুত যোগাযোগের মাধ্যম এবং স্থলপথের একটি অন্যতম প্রধান মাধ্যম বা ভরসা যাই বলা যায়। তো গোটা পৃথিবীতেই কিন্তু পণ্য ও যাত্রী পরিবহনের জন্য রেল ব্যবস্থা গড়ে উঠেছে। তো আমাদের ভারতে তোমরা জানো এটা, যে 1853 সালে রেল চলাচল শুরু হয়েছিল এবং মুম্বাই থেকে থানের মধ্যে প্রথম রেল যোগাযোগ শুরু হয়। আর 1854 সালে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ হাওড়া ও হুগলির মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছিল। তো বর্তমানে কিন্তু আমাদের দেশে রেলের দৈর্ঘ্য অনেক সম্প্রসারিত হয়েছে এবং রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্যও বেড়েছে। তো বর্তমানে ভারতীয় রেল পৃথিবীতে দৈর্ঘ্যর দিক থেকে 4র্থ স্থান অধিকার করে গোটা পৃথিবীতে, এবং আমাদের ভারতীয় রেল এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আচ্ছা, ভারতীয় রেলকে ভারতের জীবনরেখা বলা হয়, এটাও তোমরা মনে রাখবে, লাইফ লাইন অফ ইন্ডিয়া। এই ভারতীয় রেল শুধু যাতায়াতের মাধ্যম বা পণ্য সামগ্রী আদান প্রদানেরই মাধ্যম নয়, এই ভারতীয় রেল কিন্তু বেশ কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থানেরও একটি কেন্দ্রে পরিণত হয়েছে। ভারতীয় রেল যেহেতু প্রায় গোটা ভারত জুড়েই ছড়িয়ে রয়েছে, তো তাই এই রেল পরিষেবা দেওয়ার জন্যেও বহু কর্মচারীর প্রয়োজন হয়। আমাদের ভারতীয় রেলে প্রায় 13 লক্ষ কর্মী কর্মরত আছেন। তো ভারতীয় রেলে প্রতিদিন 2 কোটিরও বেশি মানুষ ভ্রমণ করে এবং 28 লক্ষ পণ্য পরিবাহিত হয়। তাহলে ভারতীয় রেল সম্পর্কে তোমরা বুঝতে পারলে আশা করি। ভারতীয় রেলের গুরুত্ব ও সুবিধা সম্পর্কে বলতে হলে বলা যায় যে 1 নম্বর হলো এখানে সুলভ ও দ্রুতগামী পরিবহন ব্যবস্থা, মানে ভারতীয় রেলের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় স্থানে পৌঁছে যাওয়া যায় এবং বেশ ব্যবস্থা, মানে পরিবহনের খুব একটা সহজ ও সুবিধাজনক ব্যবস্থা। 2 নম্বর বলা যায় যে ভারতীয় রেলের মাধ্যমে যদি কেউ ভ্রমণ করতে চায় বা যাতায়াত করা হয় সেটি খুবই নিরাপদ। তারপরে বলা যায় ভ্রমণে সুবিধা বেশি, রেলের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে যেতে সুবিধা। এবং ভারতীয় রেলের আরও একটি সুবিধা হলো যে এতে অনেক পণ্য সামগ্রী একসঙ্গে পরিবহন করা যায়, অর্থাৎ আমদানি বা রপ্তানি করা যায়, এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করা যায়। তো ভারতীয় রেলের আরেকটি সুবিধা হলো যে এতে পণ্য মজুতেরও ব্যবস্থা থাকে এবং পণ্য নষ্ট হলে ক্ষতিপূরণের ব্যবস্থাও রয়েছে। এগুলি হলো ভারতীয় রেলের গুরুত্ব সুবিধা। ঠিক আছে, তাহলে আমরা ভারতীয় রেল সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব সড়ক পথ সম্পর্কে। সড়ক পথ কিন্তু একটা অনেক পুরনো যোগাযোগের মাধ্যম। তো এটিও একটি বিভিন্ন দ্রব্য সামগ্রী বা যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতের সড়কপথকে 7টি ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো জাতীয় সড়ক, রাজ্য সড়ক, এক্সপ্রেসওয়ে ও এক্সপ্রেস হাইওয়ে, সীমান্ত সড়ক, জেলা সড়ক, গ্রাম্য সড়ক, সীমান্ত সড়ক পথ। এগুলো সব লাস্টে পথ বলতে হবে। তো ভারতীয় সড়ককে এই 7টি ভাগে ভাগ করা হয়। একে একে আমরা প্রতিটি ভাগ সম্পর্কে একটু আলোচনা করি। জাতীয় সড়কপথ হলো কেন্দ্রীয় সরকারের সড়ক ও হাইওয়ে মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল হাইওয়ে অথরিটির মাধ্যমে এই সড়কপথ নির্মাণ করা হয় এবং রক্ষণাবেক্ষণ অর্থাৎ দেখাশোনাও করা হয়। মেরামতের প্রয়োজন হলে সেটাও করা হয়, অর্থাৎ রক্ষণাবেক্ষণ করা হয়।
NADP, ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই নামটা তোমরা একটু মনে রাখবে, ফুল ফর্মটা NADP অর্থাৎ ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো এই যে ভারতীয় জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, তো এই NADP নামে যে কর্মসূচিটা নেওয়া হয়েছে তার মাধ্যমে কিন্তু ন্যাশনাল হাইওয়ে করার মানে সম্প্রসারিত করার কাজ করা হয়। আচ্ছা, তো এবার এখনও পর্যন্ত আমাদের দেশে 2013 সাল পর্যন্ত 79,000 কিমি ন্যাশনাল হাইওয়ে পথ তৈরি হয়েছে। প্রতি বছরই কয়েক হাজার কিমি করে এই পথ তৈরি হচ্ছে, অর্থাৎ এর দৈর্ঘ্য বেড়ে চলেছে। এবং এই পথগুলির একটি নির্দিষ্ট নাম্বার রয়েছে, নাম যে এত নম্বর জাতীয় সড়কপথ, এত নম্বর জাতীয় সড়কপথ ইত্যাদি। 1 থেকে 235 অর্থাৎ 1 থেকে 235 পর্যন্ত নম্বর রয়েছে। তো এই হলো জাতীয় সড়কপথ। এবার আসছে রাজ্য সড়কপথ। রাজ্য সড়কপথের নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে আমাদের রাজ্য সরকার, এবং রাজ্য সরকার দ্বারাই এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হয়। ভারতে মোট রাজ্য সড়কপথের দৈর্ঘ্য 137.7 কিমি। বর্তমানে এই মুহূর্তে আরও বেড়ে গেছে, পশ্চিমবঙ্গে 2393 কিমি। আচ্ছা, ভারতীয় রাজ্য সড়কপথ সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ ব্যাপারটি কী? ভারতের প্রধান 4টে শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই শহরগুলিকে জয়েন্ট করা হয়েছে অর্থাৎ যুক্ত করা হয়েছে 4 থেকে 6 লেনের অতি দ্রুতগামী সড়কপথ। সেই সড়কপথই হলো সোনালী চতুর্ভুজ, অর্থাৎ এই ব্যবস্থাটাকেই সোনালী চতুর্ভুজ বলা হয়। তো প্রধান 4টে শহর ছাড়াও আরও কয়েকটি শহরকেও এর সঙ্গে যুক্ত করা হয়েছে, যেমন জয়পুর, আহমেদাবাদ, পুনে, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর। এই শহরগুলোও কিন্তু সোনালী চতুর্ভুজের অন্তর্গত। 5846 কিমি দৈর্ঘ্যের এই সড়কপথটি ভারতের বৃহত্তম এবং পৃথিবীর 5ম বৃহত্তম সড়কপথ। আজ 2025 সালে হয়তো এই দৈর্ঘ্য আরও বাড়তেও পারে, হয়তো বেড়েছে। তো যাই হোক, তোমরা বুঝতে পারলে ভারতীয় এই সোনালী চতুর্ভুজের অন্তর্গত যে সড়ক পথের দৈর্ঘ্য তা হলো ভারতের বৃহত্তম এবং পৃথিবীর 5ম বৃহত্তম সড়ক পথ। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডর। উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডর। উত্তরে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী, এই যে ডিস্টেন্সটা, এবং ভারতের পশ্চিমে গুজরাটের পোরবন্দর থেকে পূর্বে ভারতের পূর্ব প্রান্তে অসমের শিলচর পর্যন্ত 4 থেকে 6 লেনের দ্রুতগামী সড়ক পথ উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডর। এরা মোট 7142 কিমি পথের 6335 কিমি সম্পূর্ণ হয়েছে 2015 সাল পর্যন্ত। অর্থাৎ এই যে সীমানাটা উল্লেখ করলাম, এই সীমানার মধ্যে দ্রুতগামী সড়ক পথ যে রয়েছে 7142 কিমি মোট পথ, তার মধ্যে 6375 কিমি সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ তৈরির কাজ কমপ্লিট হয়েছে 2015 সালের মার্চ পর্যন্ত। ন্যাশনাল হাইওয়ে অথরিটির অধীনে এই রাস্তাটি ভবিষ্যতে ভারতের দীর্ঘতম রাস্তায় পরিণত হবে। বর্তমানে এর দৈর্ঘ্য আরও বেড়ে গেছে 2025 সালে এসে। যাই হোক, তোমরা কতদূর বুঝলে জানিও। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় সম্পর্কে একটু জেনে নেব, অর্থাৎ হীরক চতুর্ভুজ। তা তোমরা হীরক চতুর্ভুজ তোমাদের বইতে পড়েছো 5ম অধ্যায়ে। সোনালী চতুর্ভুজকে অনুসরণ করেই এই হীরক চতুর্ভুজের ব্যাপারটা এসেছে। তো 4টে মেট্রো শহরকে যুক্ত করার জন্য কি করা হয়েছে, দ্রুতগামী রেল যোগাযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে হীরক চতুর্ভুজ। তাহলে হীরক চতুর্ভুজটা কি? সোনালী চতুর্ভুজকে অনুসরণ করে 4টি মেট্রো শহরকে যুক্ত করার জন্য দ্রুতগামী রেল যোগাযোগ তৈরির পরিকল্পনা সম্প্রতি নেওয়া হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে হীরক চতুর্ভুজ। ঠিক আছে, হীরক চতুর্ভুজটা তোমরা আশা করি বুঝতে পেরেছো।
তো যাই হোক, আজকে আমরা পরিবহন সম্পর্কে, পরিবহন বলতে আমরা আজকে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করলাম। আজকের আলোচনা আমরা এটুকুই রাখছি। এরপরে যে আলোচনা, এরপরে যে রয়েছে জলপথ, জলপথ সম্পর্কে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের এই আলোচনা তোমরা কতটা বুঝলে আর কতটা বুঝতে পারলে না, বা কোন জিনিসটি বুঝতে পারলে না সেটা তোমরা জানাবে। আর যে আলোচনা তোমরা শুনলে এতক্ষণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং নোট করে নিয়েছো। এই বিষয়গুলো তোমরা পড়ে লিখে রেডি রাখবে, ঠিক আছে? আর মাই ইন্সপিরেশন বাংলা এই চ্যানেলটি কিন্তু ক্লাস 10-এর ভূগোল বইয়ের প্রায় সব অধ্যায়েরই অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে অন্যান্য ভিডিওতে, এবং ক্লাস 10-এর ভূগোল বই থেকে নিয়মিত আলোচনাও করা হচ্ছে, পড়ানো হচ্ছে। তো তোমরা এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের এই ক্লাস 10-এর ভূগোল বইয়ের বিভিন্ন অধ্যায় পড়াগুলো বোঝার জন্য আশা করি সুবিধা হবে, ঠিক আছে? প্রত্যেককে ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।